ই-লার্নিং চ্যানেলে সবাইকে আমি আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমাদের বিল অফ এক্সচেঞ্জের সেকেন্ড ক্লাস। আশা করি তোমরা ফার্স্ট ক্লাস খুব ভালো করে রিভিশন দিয়ে এসছো, কারণ ফার্স্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড ক্লাসের জন্য, কারণ ফার্স্ট ক্লাসটাই হচ্ছে সেকেন্ড ক্লাসের একটা ভিত্তি। তো অবশ্যই এটা নিউ লার্নারদের ক্ষেত্রে যারা অল্প অল্প শিখে ফেলেছে তাদের জন্য অবশ্য নয়, তবু আমি সবাইকে বলবো যে ফার্স্ট ক্লাসটা একবার দেখে আসতে, কারণ ফার্স্ট ক্লাসেই সমস্ত রকমের সিচুয়েশন সেখানে ডিসকাস আমি করার চেষ্টা করেছি, এবং সেকেন্ড ক্লাস থেকে আমি কিন্তু নিউমেরিক্যালস শুরু করে দিয়েছি। তো আমরা সেকেন্ড ক্লাস শুরু করি। সেকেন্ড ক্লাসে আমরা 5টা সিচুয়েশন নিয়েছি বা 5টা কেস নিয়েছি, যে কেসগুলো বিল অনারের ক্ষেত্রে হয়ে থাকে। তো একে একে আমরা সেই সিচুয়েশনগুলো ডিসকাস করি। প্রথমে দেখো, ফার্ম ড্রজ এ বিল, অর্থাৎ ফার্ম একটা বিল ড্র করেছে এক্সের উপর 4 লাখ টাকার, এবং তার ডিউ ডেট হচ্ছে 3 মাসের জন্য বিলটা ড্র করা হয়েছে, এবং এটা অবশ্যই এক্স অ্যাকসেপ্ট করেছে। তার কারণ আমি আগেই বলেছি, কোনো একটা বিল শুধু ড্র করলেই হয় না, অবশ্যই ড্রয়ের অ্যাকসেপ্টেন্স লাগে। এখন এই যে ফার্ম ফার্ম এই বিলটা নিজের ঘরে 3 মাস ধরে রেখে দিয়েছে, এবং 3 মাস পর যখন এক্সের কাছে গেছে, তখন এক্স টাকা দিয়ে দিয়েছে, বিল নিয়ে নিয়েছে, এবং এক্স হয়তো বিলটাকে ছিঁড়ে ফেলেও দিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা এর এন্ট্রি কি করব। তো দেখো, বুকস অফ ফার্ম, আমরা ফার্মের বই মেনটেন করছি এই মুহূর্তে, তো বুকস অফ ফার্ম জার্নাল, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট কেন হলো, তার কারণটা বোঝার একটু চেষ্টা করো। প্রথমে এই যে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট যেটা আমি বলছি, এই বিলস রিসিভেবল এই জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাসেট, আর এক্স কে, এক্স হচ্ছে আমার ক্রেডিটার। আমরা জানি অ্যাসেট বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়, লাইবিলিটিস বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। তাহলে দেখো, আমার এখানে বিলস আসছে, অর্থাৎ আমার কাছে অ্যাসেট কি হচ্ছে, বাড়ছে, এবং এই বিলটা কার উপর ড্র করা হয়েছে, এক্স এর উপর ড্র করা হয়েছে। অর্থাৎ যখন আমি ব্যালেন্স শিট তৈরি করব, তখন আমি বিলস রিসিভেবল যেমন 4 লাখ টাকা লিখব, ঠিক একইভাবে আমার এখানে একটা ক্রেডিটারও তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমার ক্রেডিটারের পরিমাণ অর্থাৎ লাইবিলিটিস পরিমাণ বাড়ছে সেদিক থেকে দেখতে গেলে। সুতরাং বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের এই ফার্স্ট এন্ট্রি। এরপরে দেখো, অন ডিউ ডেট ফার্ম কি করেছে না, এক্স এর কাছে গেছে, এক্স 4 লাখ টাকা দিয়েছে, বিল নিয়ে নিয়েছে, তারপর সে ছিঁড়ে সেটা ফেলে দিয়েছে। তাহলে ফার্ম কি এন্ট্রি করবে তার বইয়ে? ফার্ম বলছে যে আমার কাছে একটা বিল ছিল যেটার ভ্যালু ছিল 4 লাখ টাকা, ঠিক আছে, আর এই 4 লাখ টাকার বিলটা আমি এক্স এর কাছে নিয়ে গেছি, এবং এক্স আমাকে এই বিলটা নিয়ে আমাকে কি করেছে না, টাকা দিয়ে দিয়েছে 4 লাখ টাকা। এখন দেখো, এখানে দুটো অ্যাসেট তৈরি হচ্ছে, একটা ব্যাংক আর একটা হচ্ছে বিলস রিসিভেবল। কিন্তু দুটো অ্যাসেটই কি আমার কাছে এক্সিস্ট করছে যখন আমি টাকা পেয়ে যাচ্ছি? নিশ্চয়ই নয়। তার কারণ কি, আমি যখন টাকা পেয়ে যাচ্ছি কার এগেনস্টে পাচ্ছি, বিলসের এগেনস্টে পাচ্ছি, অর্থাৎ বিলটা আমাকে দিয়ে দিতে হচ্ছে, আর টাকাটা আমাকে নিয়ে নিতে হচ্ছে। তাহলে বিল যখন আমি দিয়ে দিচ্ছি, তাহলে বিল কি হচ্ছে, আমার অ্যাসেট কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার টাকা যখন পাচ্ছি, তখন আমার কি হচ্ছে, অ্যাসেট আমার বেড়ে যাচ্ছে। তাই আমরা এন্ট্রি করছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। আশা করি কেস 1 তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসি কেস 2। আমি বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে বিল পাওয়ার পর ড্রয়ার কিন্তু ডিউ ডেট পর্যন্ত ওয়েট করে না। সে কি করে, তার টাকার দরকার থাকে, তাই সে টাকা দরকারের জন্য ব্যাংকের কাছে যায়, ব্যাংকের কাছে গিয়ে ডিসকাউন্টিং সে করিয়ে নেয়।
এখানে দেখো সেই ডিসকাউন্টই করা হচ্ছে, কিন্তু সেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 12% পার অ্যানাম, এবং বিলটা ম্যাচিওরও করছে, অর্থাৎ অনারও হচ্ছে। তাহলে এখানে আমরা কি এন্ট্রি করব? কেস টুতে সেম এন্ট্রি করব আমরা। বিল যখন আমরা ড্র করছি, অর্থাৎ আমি ড্র করছি, তাহলে আমরা বলবো কি, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট 4 লাখ টাকা। এরপর আমি বিলটা নিয়ে কি করেছি? বলো? এরপর আমি বিলটা নিয়ে চলে গেছি ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে গিয়ে কি বলছি? ব্যাংক ভাই, দেখো আমার কাছে এই বিল রয়েছে 4 লাখ টাকা, তুমি আমাকে 4 লাখ টাকা দিয়ে দাও। ব্যাংক কি বলছে? না, তা তো আমি দেবো না, আমাকে 3 মাস ওয়েট করতে হবে। আমি আগে থেকে তোমাকে ক্যাশ কেন দেবো? আমার কি ফায়দা, আমার কি সুবিধা? আমাকেও তো আমার সুবিধাটা দেখতে হবে না? তাহলে 12% আমি কিন্তু তোমাকে কম দেবো, 3 মাসের হিসাবে আমি কেটে নিচ্ছি। তাহলে আমি বিল কাকে দিচ্ছি? ব্যাংকে দিচ্ছি। তাহলে অ্যাসেট আমার চলে যাচ্ছে, ব্যাংক থেকে আমি টাকা পাচ্ছি, অ্যাসেট আমার আসছে। আবার আমি কি জানি? ডিসকাউন্ট। এখানে আমি পে করছি এক্সপেন্স, এক্সপেন্স বাড়লে কি হয়? ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তাহলে এখানে এক্সপেন্স আমার বাড়ছে, অর্থাৎ হচ্ছে এখানে কত টাকা এক্সপেন্স হচ্ছে? 12,000 টাকা এক্সপেন্স হচ্ছে। 12,000 টাকা কী করে পেলাম? দেখো আমি এখানে করে রেখেছি 4 লাখের 12% ইন্টু 3/12। 3/12 কেন? কারণ বিলের ম্যাচুরিটিটা হচ্ছে 3 মাস। তা 3 মাস যেহেতু আমাকে ওয়েট করতে হচ্ছে, মানে ব্যাংকে যেহেতু ওয়েট করতে হচ্ছে, তাই ব্যাংক 3 মাসের ডিসকাউন্ট কেটে নিচ্ছে, এবং ব্যাংকের 3 মাসের ডিসকাউন্ট কেটে কত হচ্ছে? 12,000 হচ্ছে, এবং ব্যাংক তোমাকে 3,88,000 টাকা দিয়ে দিচ্ছে, আর 4 লাখ টাকার বিল ব্যাংক নিয়ে নিচ্ছে। এরপর যখন ম্যাচুরিটি ডেট আসছে, তখন এই যে ম্যাচিওর যে অ্যামাউন্ট 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা কে পাচ্ছে? ফার্ম পাচ্ছে না ব্যাংক পাচ্ছে? অবশ্যই ব্যাংক পাচ্ছে, তার কারণ অ্যাসেটটা আমার কাছে তো নেই। অ্যাসেটটা কার কাছে আছে? অর্থাৎ বিলটা কার কাছে আছে? বিলটা আছে ব্যাংকের কাছে। তাহলে বিল যখন ব্যাংকের কাছে আছে, তাহলে ম্যাচুরিটি ডেটে 4 লাখ টাকা কে পাবে? ব্যাংক পাবে। ফার্ম কি পাবে? কখনোই পাবে না। কেন? কারণ ব্যাংক তো ফার্মকে অলরেডি 3,88,000 টাকা দিয়ে দিয়েছে, আর কিন্তু ফার্মের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্কই নেই। তার কারণ বিলটা ম্যাচিওর হয়ে গেছে, অর্থাৎ এক্স ব্যাংকে টাকা পেমেন্ট করে দিয়েছে। অর্থাৎ ম্যাচিওর ডেটে ব্যাংক এক্স এর কাছে যাবে এবং এক্সকে বলবে, দেখো এক্স, তুমি এই বিলটা ফার্মকে দিয়েছিলে, ফার্ম আমাকে ডিসকাউন্টিং করিয়েছে, আমি তাই বিলটা নিয়ে নিয়েছি, এবার আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে টাকা পেমেন্ট করো, এবং 4 লাখ টাকা এক্স ব্যাংককে অলরেডি পেমেন্ট করে দেবে। ঠিক আছে? তাহলে যেহেতু ফার্ম বা আমি ফার্ম, আমি টাকা পাচ্ছি না, তাহলে আমি আমার বইতে কেন এন্ট্রি করব? আর আমি তো আমার বইতে আর কোনো এন্ট্রিই করব না। তাই যখন বিল ম্যাচিওর হয় এবং বিলটা ডিসকাউন্টও করা হয়, তখন ফার্ম তার নিজের বইতে আর কখনো এন্ট্রি কিন্তু করবে না। যদি যদি সেই বিলটা ডিসকাউন্ট না করাতো এবং যদি বিলটা নিজের কাছে রাখতো, তাহলে সে এন্ট্রি করতো, যেমন আমরা আগে করেছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। ব্যাংক আমি টাকা পেয়ে গেছি এবং বিল আমি দিয়ে দিয়েছি, আমার কাছে অ্যাসেট চলে গেছে, তাই আমি সেখানে কি করছিলাম? কেস 1-এ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। কিন্তু এখানে আমি করতে পারছি না। কেন পারছি না? কারণ আমি তো অলরেডি আগেই টাকা পেয়ে গেছি না, বিল দিয়ে আমি টাকা পেয়ে গেছি, ব্যাংকের কাছ থেকে আমি টাকা পেয়ে গেছি, সুতরাং আর এন্ট্রি করার কোনো প্রশ্নই ওঠে না। এরপর আসছি কেস নাম্বার 3, endorsed to C for rupees 4,20,000 in full settlement of his claim। এখানে আমরা ফুল সেটেলমেন্ট এবং পার্ট সেটেলমেন্টের কেস শিখব। তো প্রথমে আগে এন্ট্রি আমরা যেটা করব, বিল ড্র এর এন্ট্রি, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। এবার দেখো ফার্মের ক্রেডিটার ছিল সি, আবার এক্স, ফার্মের ক্রেডিটার ছিল এক্স,
আর এই যে সি, সি এর কাছ থেকে আবার ফার্ম আবার ক্রেডিটে কোনো জিনিস নিয়েছিল। কত টাকার জিনিস নিয়েছিল? না 4,20,000 টাকার জিনিস কোনো এক সময় হয়তো নিয়েছিল। এবার এক্স এর কাছ থেকে ফার্ম কত টাকার বিল ড্র করেছে? 4,00,000 টাকার বিল ড্র করেছে। ওকে, এবার ফার্ম সি এর সঙ্গে নেগোসিয়েশন করছে যে দেখো সি, তুমি 4,20,000 টাকা আমার কাছে পেতে, তোমাকে আমি 4,00,000 টাকা দিয়ে দিলাম, আর দয়া করে 20,000 টাকা অন্তত চেয়েও না আমাকে, অর্থাৎ তুমি কিছু আমাকে ছাড় দাও। সিও দেখছে চলো 20,000 টাকা আমি ছেড়েও দিই, 4,00,000 টাকা তো আমি পাচ্ছি, নাই আমার থেকে কানা মামা ভালো, তাহলে 4,00,000 টাকা আমি নিয়ে নিই, 20,000 টাকা ছেড়ে দিই। এই যে বললাম ছেড়ে দিই, তার মানে কি? তার মানে সি আর কখনো ফার্মের কাছ থেকে দাবি করবে না যে তুমি আমাকে অ্যাডিশনাল আরও 20,000 টাকা দাও। তাহলে এই 20,000 টাকা কি হয়ে গেছে? এই 20,000 টাকা এখন ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাই আমরা এখানে এন্ট্রি কি করব? সি অ্যাকাউন্ট ডেবিট 4,20,000, টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 4,00,000, এবং ডিসকাউন্ট এটা আমি রিসিভ করছি, ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, যদি কমে ডেবিট হয়। ইনকাম এখানে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো, 20,000 টাকা ইনকাম হচ্ছে, তাহলে আমি কি করব? একে ক্রেডিট করব। এবার আসি এন্ট্রি নাম্বার 3, অন ম্যাচুরিটি। যখন ম্যাচিওর যখন করে যাবে তখন কি সিনারিও হবে? তখন সিনারিওটা এটা হবে যে সি, এই যে সি এক্স এর কাছে যাবে, এক্স এর কাছে গিয়ে বলবে যে দেখো এক্স, তুমি ফার্মকে 4,00,000 টাকার বিল দিয়েছিলে, এবার সেই টাকাটা তুমি আমাকে পেমেন্ট করে দাও। ফার্ম কি, তখন এক্স কি করবে? সি কে 4,00,000 টাকা দিয়ে দেবে। এবার এই যে ট্রানজাকশন যে হলো, এই ট্রানজাকশনে কি ফার্মের কিছু কি কোনো এন্ট্রি হচ্ছে? ফার্মের বইয়ে কোনো কি এফেক্ট পড়ছে? কোনো এফেক্টই পড়ছে না। তার কারণ এখানে লেনদেনটা এখন সি আর এক্স এর মধ্যে হচ্ছে, ফার্মের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তাই আমরা ফার্মের বইতে কোনো এন্ট্রি করব না। ঠিক আছে?